আওয়ামী লীগই সবার প্রধান প্রতিপক্ষ। আপনি বিএনপিকে জিজ্ঞেস করে দেখেন, বিএনপির প্রতিপক্ষ ইউনূস সাহেব না, আওয়ামী লীগ। জামাতের ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। এনসিপির ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। তো সবাই যখন আপনি একটা মনুমেন্টকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সমস্ত দৃষ্টি একজনের দিকে দিচ্ছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আপনি না চাইলেও ও গুরুত্ব পেয়ে যাচ্ছে এবং সেই ঘটনাই ঘটছে। ধন্যবাদ ধনী ভাই। তৃতীয় শক্তিগুলো গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনের ভণ্ডুল করার চেষ্টা করছে, সাথে জামাতের আমির বা সাথে এনসিপির নেতা নাহিদের সবাই বলছে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এই দুইটা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পান কিনা? প্রথমত হলো যে শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেই দিন থেকে একদম মানে উনি দিল্লিতে গিয়ে মানে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে প্রথম উনি যদি জায়নামাজ নিয়ে বসে থাকেন ওখানে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই সরকারের গজব নাজিল করো। আর সেটা না করে তিনি যদি নিজে নিজে বুদ্ধি করছেন, উনি ওই মুহূর্ত থেকে উনি চিন্তা করছেন কীভাবে এই সরকারকে এই ক্ষমতা থেকে পদচ্যুত করা যায়, সরানো যায়। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই, বড় বিজ্ঞানী হওয়ার দরকার নেই, এটাই স্বাভাবিক। তো যেটা এই বাংলাদেশের সকল আমজনতা, সাধারণ আমজনতা 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ সন্ধ্যার সময় বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের 35% যাকে বলা হয় ম্যান পাওয়ার, ভোটার এবং অলমোস্ট দেশের জিডিপির 60% যারা নিয়ন্ত্রণ করে টিল নাও, এখন পর্যন্ত তারা এই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে তারা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না। এটা তো খুব সাধারণ ব্যাপার। এটা নিয়ে বলার মধ্যে তো ডক্টরেট ডিগ্রি লাগে না, এটা বলার জন্য একজন ডক্টর ইউনূস হওয়া লাগে না, এটা ডক্টরেট এটা বলার জন্য নোবেলের শান্তি পুরস্কার পাওয়া লাগে না। এটা আমার ড্রাইভারও বলতে পারে, আমার পিওনও বলতে পারে যে এটাই বাস্তবতা। তো এই কথাটা উনি এতদিন পরে কেন বললেন, কি জন্য বললেন না? আবার আপনি একই প্রশ্ন করলেন যে এই কথাটা তো 2024 সনের আজ থেকে 1 বছর আগে 2024 সনের একেবারে আগস্ট মাসের 5 তারিখ বিকেল। আমি যদি আপনাকে অ্যাড করি যে আওয়ামী লীগের অনেকগুলো নেতা বিদেশে বিভিন্ন জায়গাতে কথা বলছে, তারা কিন্তু বারবারই বলছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। মানে প্রথমত হলো যে তারা তো নির্বাচন ভণ্ডুলের কথা এরকম কিছু কথা বলেছে মনে হয় নাই? আপনাকে বিনয়ের সাথে বলে যে এগুলো তো রাজনীতি, ওনার যে কথাগুলো বলছেন সেগুলো হলো রাজনীতি। আর প্র্যাকটিক্যালি যেটা কাজ করছে সেটা হলো যে তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য, চেয়ার ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনা তারা দুটো কথা বলছে। একটা হলো আবার নির্বাচন হবে, আমাদের সুযোগ দেওয়া হোক রাজনীতি করার জন্য, এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ বলছে যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ভারত তাদেরকে এনে ওখানে বসায় দেবে। এখন এই রিয়েলিটির মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার আইকিউর উপর নির্ভর করবে। আর কোন পরিস্থিতি, তারা দুটোই জীবন্ত রেখেছে। তারা সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য, বিএনপির সাথে নেগোসিয়েশন করার জন্য, রাজনীতি করার জন্য, ইলেকশন অংশগ্রহণ করার জন্য একটা উইংস রেখেছে। আর একটা হলো যদি এদেরকে উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে, চক্রান্ত করে, তারপর শেষে নানা রকম বিদ্রোহ সৃষ্টি করে, ম্যাটিকুলাস ডিজাইনে নানা রকম যাকে বলা হয় ফন্দি ফিকির করে তারা যদি আবার এসে আবার সেই পার্লামেন্ট, আবার সেই 24 নির্বাচন, আবার সেই প্রধানমন্ত্রী, এইটাও কিন্তু তারা সেই দাবিটা এখন পর্যন্ত 100% ছাড়েনি। শেখ হাসিনাকে কখনো বলেছে যে আই এম সরি, আমি এই কাজটা ভুল হয়েছে, এবং তিনি এখন কি বলছেন, আমি এখন স্টিল প্রধানমন্ত্রী। তো এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকে ওনার বোঝা উচিত ছিল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে। এটা এতদিন পরে এটা তো বলার কোনো মানে হয় নাই। 2 নম্বর হলো যে উনি যে কর্ম করেছেন এই গত 1 বছরে, সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো রিজন নেই। যে উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলে মেজাজ গরম হয়ে যায়, তার নাম মনে আসে না, তারপর শেষে আওয়ামী লীগ জমানার কথা স্মরণ হলেই আমাদের যাকে বলা হয় এক ধরনের অ্যালার্জি চলে আসে, এটা তো আমাদের হচ্ছে না। বরং পথে ঘাটে মাঠে প্রতিদিন যতবার ডক্টর ইউনূসের নাম হচ্ছে, এনসিপির নাম হচ্ছে, জামাত, মানে বাংলাদেশের চলমান রাজনৈতিক দল একদিকে ইউনূসের পক্ষে বা বিপক্ষে, আর ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটা তো আমরা বন্ধ করতে পারছি না, সমালোচনা আমরা বন্ধ করতে পারছি না। কেউ আশা করছে, কেউ নিরাশা, কেউ রাগ হচ্ছে, কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ ভয় পাচ্ছে। এই বুঝিয়ে এলো, এই বোঝা ঢুকে ফেললো। বোঝার জন্য বলতেছিলাম যে জামাতের আমির বলতেছে যে এই পরিস্থিতিতে কৃষি নির্বাচন
ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই রকমই একটা কথা বলে, নাহিদও বলেছে একই রকমই। প্রশ্ন হলো এইটা কি আসলে আওয়ামী লীগ এসে গন্ডগোল করে নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, না সরকারের কারণে নির্বাচনের যে পরিবেশ তৈরি হবার কথা, যে আইন শৃঙ্খলার যে অবস্থায় যাবার কথা, এটা কি ব্যর্থতা নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা একটু জানার চেষ্টা করতেছিলাম। প্রথমত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে সুযোগ পেয়েছেন আকাশের পক্ষ থেকে, আকাশের মালিকের পক্ষ থেকে। আমার একজন ইতিহাসের ছাত্র হিসাবে শত শত বছরের বাংলার ইতিহাস আমার মুখস্থ বলে দিতে পারবো। আমি কোনো রাজপুরুষকে এভাবে দেখিনি যে বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন একের গল্প উপন্যাসের মতো এনে সিংহাসনে কাউকে বসিয়ে সমস্ত জমিনকে তার অধীনস্থ করে দিয়েছেন। উনি যখন 8 তারিখে বসেছেন, এই পৃথিবীর এই অংশের আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা সব ইনুস করেছেন। দিস ইজ ফার্স্ট। সেকেন্ড থিং হলো মানুষের মনে সমস্ত রাজনৈতিক দল একটা মহব্বত পয়দা করে দিয়েছিলেন। উনি যা বলেছেন সবই আমাদের কাছে একটা অমৃত মনে হয়েছে। উনি মিথ্যা কথা বলতে পারেন না, উনি ছলচাতুরি করতে পারেন না। হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ এ পায়াস ম্যান, হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ এজেড ম্যান, হি ইজ এ নোবেল লরিয়েট। এই জিনিসগুলো আমরা পুরো 2024 সনের ডিসেম্বর পর্যন্ত আমরা শুধু জিকির ফিকির করেছি। আমরা একবারও ওনার এবং ওনার সরকার সম্পর্কে এবং ওই এনসিপির এখন যারা কর্মকর্তা আছে তাদের সম্পর্কে এই বাংলায় 2024 সনে একটা ট্রু শব্দ উচ্চারণ হয়নি। ছেলেরা অন্যায় করছে, করছে, আমরা কিচ্ছু বলিনি, আমরা সব কিছু মেনে নিয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা যদি পলিটিক্যালি আওয়ামী লীগকে চিরজন্মের জন্য তাদের কবর দিতে পারতো, যদি তারা ম্যাচিউরড হতো 2024 সনে, 2025 সনে এসে আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর, মানে আমাদের দেশে হলো কি, ধরেন হিটলারের পরাজয় হয়েছে, মুসলিমের পরাজয় হয়েছে, তাদের নামও কিন্তু আসেনি, তাদের নামও এখন ওখানে কেউ নেয় না। আমরা এখানে বসে নেই, কিন্তু জার্মানি গিয়ে দেখেন হিটলার, নাৎসি পার্টি, এটা নিয়ে কোনো আলোচনাই নাই। তাই এখানে আমরা সেই 2024 সনের মধ্যে সবাই যেখানে ধরে নিয়েছি, দেয়ার ইজ নো শেখ হাসিনা, দেয়ার ইজ নো আওয়ামী লীগ, নাথিং, উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা, আমরা একটা বিকল্প বাংলাদেশের কথা সবাই কল্পনা করেছি। এর মধ্যে কারো অসততা ছিল না। এমনকি আওয়ামী লীগের যারা বাংলাদেশে ছিল তারাও বলছে না, জীবনে আর এটা হবে না। ইভেন তারা রিকনসিলিয়েশন করে যদি এনসিপিতে আসতে পারে, বিএনপিতে আসতে পারে, জামাতে ঢুকতে পারে, ডক্টর ইউনূস করতে পারে, এইভাবে আওয়ামী লীগের লোকজন চিন্তা ভাবনা করেছে। এমন কি হলো 2025 সন থেকে এখন আওয়ামী লীগই সবার প্রধান প্রতিপক্ষ। আপনি বিএনপিকে জিজ্ঞেস করে দেখেন, বিএনপির প্রতিপক্ষ ইউনূস সাহেব না, আওয়ামী লীগ। জামাতের ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। এনসিপির ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। তো সবাই যখন আপনি একটা মনুমেন্টকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সমস্ত দৃষ্টি একজনের দিকে দিচ্ছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আপনি না চাইলেও ও গুরুত্ব পেয়ে যাচ্ছে এবং সেই ঘটনাই ঘটছে। ধন্যবাদ ভাই। 1 বছরে জুলাই অভ্যুত্থানের ভিতরে, জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে, পুরো গোটা বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, 1 বছর পরে সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমাদের আকাঙ্ক্ষাগুলো গত 1 বছরে 12 থেকে 14 বার পরিবর্তিত হয়েছে। এর কারণ হলো, শেখ হাসিনা যতদিন ছিলেন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আমাদের একমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনার পতন হোক। কিন্তু এই স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত হবে এটা নিয়ে আমাদের কোনো পরিকল্পনা ছিল না। যারা বলছেন ম্যাটিকুলাস প্ল্যান বা বিভিন্ন রকম, এগুলো কল্পকাহিনী। কিন্তু বাস্তবতা হলো যে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো তাদের যে প্রকাশ্য রাজনীতি, সেই প্রকাশ্য রাজনীতি দিয়ে শেখ হাসিনা হটানোর ক্ষেত্রে তারা বারবার ব্যর্থ হচ্ছিল এবং তারা বারবার শেখ হাসিনার যে পরিকল্পনা, তার কৌশল, তার কূটনীতি, তার দমন পীড়নের কাছে পরাজিত হয়ে সবাই শুধু শেষমেশ, মানে 2024 সনের জানুয়ারি মাসে নির্বাচনের পর সবাই শুধু বলছে ইয়ানফসি, এই ভদ্র মহিলা না মরা পর্যন্ত আমাদের আর ক্ষমতা যাবে না। কাজেই তখন তারা বলছে ইয়ানফসি, এই সময়টাতে যতভাবে বেঁচে থাকা যায়, মরুভূমির মধ্যে পড়লে যেভাবে মানুষ বাঁচে ওইভাবে বেঁচে থাকতে চায়। আর শেখ হাসিনার পতনের জন্য তারা সবসময় আল্লাহর উপর নির্ভর করেছে, আল্লাহকে দোয়া করেছে, দরুদ পড়েছে, তসবি করেছে, তাহলিল করেছে, এই হলো ছিল। তো এখন যারা বলে আমরা সরকার পত্তরের আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি, এটা মূলত আসলে জুলাই মাসের 20 তারিখের পরে যখন পুরো পরিস্থিতি শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষের মধ্যে এক ধরনের মানে আশার সঞ্চার হয় যে এ বোধহয় পড়ে যাচ্ছে। কিন্তু এই আশাটা দোদল্যমান ছিল, কোনো কনক্রিট ছিল না। এমনকি 5 তারিখে যখন আমরা শুনলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে,
দুপুর 2টোর সময়, আমরা বিশ্বাস করিনি, কেউ আমরা বিশ্বাস করিনি। আমাদের কাছে একটা স্বপ্নের মতো মনে হয়েছে। এবং যখন আমরা ওই দৃশ্য, হেলিকপ্টার উড়ে যাওয়ার দৃশ্য আমরা দেখলাম, তখন আমরা আমাদের সেই যে 15 বছরের যত স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, সেইগুলো আমরা নিয়ে ঝাঁপিয়ে পড়লাম গণভবনে। ওখানের চিতল মাছ, ওখানে দুপুরে খাবার রান্না, ওখানে হাঁসের ডিম, ওখানে শেখ হাসিনার পেটিকোট থেকে শুরু করে তার ব্রা, কোনো কিছু আমরা রাখিনি, তছনছ করে ছেড়ে দিয়েছি। আমাদের ক্রোধের আগুনে আমরা সে একার কিছু না পারলেও ওখানে একটু মাটি নিয়ে আসছি, কেউ ওখানে ডাটা নিয়ে আসছে, কেউ সবজি নিয়ে আসছে। তো এগুলো স্বপ্ন নয়, এগুলো আশাও না, আকাঙ্ক্ষা না, এগুলো ক্রোধ, অযাচিতভাবে কোনো একটা জিনিস ঘটনা। ফলে 5 তারিখ পরের পর থেকে 5 তারিখের আগ পর্যন্ত এটা ছিল রিয়ালিটি। আচ্ছা, 5 তারিখের পরে যেটা হলো, যাদেরকে আমরা পেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেলাম, উপদেষ্টাদের পেলাম, এই মানুষগুলো আমাদের দেশে খুব প্রিয় মুখ, দীর্ঘদিন ধরে প্রিয় মুখ। তাদেরকে দেখলে আমাদের খুব ভালো লাগতো। তাদেরকে ঘিরে আমাদের স্বপ্ন ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা দুনিয়া তাকে এত সম্মান করে, এই মানুষটি যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন তো না জানি বাংলাদেশটা আমেরিকার চেয়েও বড় কিছু হয়ে যাবে। যেখানে বারাক ওবামার মতো মানুষ তাকে সম্মান করেন, বাইডেনের মতো মানুষ সম্মান করেন, সেখানে এই মানুষ বাংলাদেশে হলে আহা, আমরা যদি এই মানুষকে প্রেসিডেন্ট হিসেবে পেতাম, প্রধানমন্ত্রী হিসেবে পেতাম, না জানি আমাদের কি হতো। আমাদের কিন্তু ওনাকে ঘিরে এই ধরনের একটা ছিল। এরপরে হ্যাঁ, আসিফ নজরুল, রেজওয়ানা বা অন্যান্য যারা হয়েছেন, যাদের টিবি ফেজ আছে, তাদেরকে দেখে আমাদের মনে হতো যে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন, ওয়ান অফ দ্য বেস্ট, যাকে বলে তারা মিনিস্টার হবেন একটা সময়। এবং তারা যত বলতেন যে না, আমাদের রাজনীতির প্রতি কোনো লোভ নাই, আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই, হবে না, আমরা ততই তাদের প্রতি শ্রদ্ধা আমাদের বেড়ে যেত যে না, এই লোকদের আসলে, নির্লোভ লোকদেরই আসলে ক্ষমতা আসা দরকার। ফলে কী হলো, যখন ক্যাবিনেট গঠিত হলো, তখন আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বপ্ন এটা একেবারে সেই সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল, সেই সূর্যকে অতিক্রম করে সেই সৌরজগতের বাইরে অন্য যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে, সেখানে আমাদের স্বপ্ন চলে গেল। আমরা আশা করতে থাকলাম রাতারাতি। কিন্তু কি হলো, সেই সরকার সেই আশা পূর্ণ করার জন্য যে কোনো কারণে হোক, তাদের অনেক এক্সকিউজ থাকতে পারে, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়নি। তখন আমরা মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আরও 1 মাস সময় দেই, 2 মাস সময় দেই, 3 মাস সময় দেই। এভাবে প্রতি মাসেই আমাদের স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এবং এই গত 12 মাসে এইভাবে 12 বার বা 14 বার আমাদের স্বপ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে ভেঙে চুরমার হয়ে গেছে। আর এখন আমরা যে রাজনৈতিক সংস্কৃতি নতুন করে দীর্ঘদিন দলগুলোর মধ্যে যে সম্পর্ক, তাদের যে প্রকাশভঙ্গি, তাদের একজন আরেকজনের সমালোচনা করা, আক্রমণ করবার যে একটা নেগেটিভ একটা ধারা তৈরি হয়ে গিয়েছিল, সেখান থেকে তো এখন বেরিয়ে আসবার কথা। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভালো ধরনের সম্পর্ক তৈরি, কম্পিটিশন হোক। আপনি রাজনীতিটাই হলো এমন, এখানে একটু খুচাখুচি, গুতোগুতি, মারামারি, কাটাকাটি এগুলো থাকবে। তারপর এখানে একটা সৌন্দর্য, আমি একটা খুব যাকে বলি, যেমন ধরুন জ্যোতি বসু আর মমতা ব্যানার্জি, এরা দুজন তো আমাদের এই দেশের রাজনীতিতে। এখন দুজনের মধ্যে যখন ঝগড়াঝাটি হতো, তখন এই খুব অকথ্য ভাষায় গালাগালি করতেন। এবং এটার সাথে ইভেন কি, ওই যে ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন, যে কংগ্রেসের প্রেসিডেন্ট, যে আমাদের নরসিমা, না আমাদের বাঙালি যে প্রণব মুখার্জি, তো প্রণব মুখার্জির সাথে মমতা ব্যানার্জির এমন সম্পর্ক যে ওর ধুতি খুলতে চাইতো, বলছে যে ওর ধুতি খুলে ওর একদম ন্যাংটা করে ছাড়বো। মমতা ব্যানার্জি ধরনের কথা বলতেন, কিন্তু যখন দেখা হতো কাকা বাবু বলে সালাম করতেন। এটা রাজনীতির একটা কালচার। একটা সময় ধরেন জ্যোতি বসু যখন যুবক রাজনীতি করেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছিলো, হুলিয়া জারি করা ছিল। তখন বিধানচন্দ্র রায় সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এখন তাকে খুঁজতেছে পুলিশ, খুঁজতে দেখা গেল যে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে, ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাড়ি থেকে জ্যোতি বসুকে খুঁজে বের করা হয়েছে। সব লোক তার কাছে গেল, এটি কী ধরনের কথা, আপনার সরকার যার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে, আর সেই আসামি আপনার ঘরের মধ্যে। তো উনি বললেন যে বাবা দেখো, আমি বুড়া মানুষ, আমার ছেলে মেয়ে কেউ নাই, এত বড় একটা বাড়ি, আমি একা থাকি, কে কোথায় থাকে আমি তো বলতে পারবো না, এটাও যারা সিকিউরিটি থাকে ওদেরকে জিজ্ঞাসা করো। দিস ইজ দ্য পলিটিক্স, দ্য আর্ট অফ দ্য বিউটি। সেইটাই তো এখন ওর মধ্যে হয় কি, মারামারি, কাটাকাটি, গালাগালি, খিস্তি খেউল থাকুক। এই যে শেখ হাসিনার জমানাতে যত কিছু হোক না কেন, কিন্তু যখন তোফায়েল সাহেবের সাথে
মির্জা ফখরুল সাহেবের দেখা হতো, তখন তাদের দুজনের মধ্যে যে খুনসুটি হতো, আপনার কাছে মনেই হতো না যে এরা বিরোধী দল করে। ইভেন আপনি দেখেন শেখ হাসিনা নিজে তারেক রহমান সাহেবের বিয়েতে উপস্থিত হয়েছেন এবং তার আত্মীয়, একে অপরের আত্মীয়। কিন্তু আবার পাশাপাশি যখন এত কিছুর মধ্যে পার্লামেন্টে কেউ কাউকে দেখতে পারে না। বেগম জিয়াও পার্সোনালি শেখ হাসিনাকে পছন্দ করেন না, আর শেখ হাসিনাও বেগম জিয়াকে পছন্দ করেন। এটা হলো ধ্রুব সত্য। কিন্তু আমি যেটা দৃষ্টি দেখেছি যে ট্রেজারি বেঞ্চে বসে শেখ হাসিনা ওনার সঙ্গে খুনসুটি করছেন, বিরোধী দলে খালেদা জিয়া বসে আছেন, আবার খালেদা জিয়া বলছে না 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 আমি এটা করিনি এটা করিনি। মানে দুজন মনে হয় যেন একটা 20-25 বছরের মেয়েরা যেভাবে একে অপরের সাথে খুনসুটি করে একটা বহিঃপ্রকাশ, ওই বহিঃপ্রকাশ যে ওখানে বসে একদম পার্লামেন্ট চালু অবস্থায় ওইভাবে তারা খুনসুটি করছে। এই যে পলিটিক্যাল যে বিউটিটা, এই বিউটিটা এখন নেই। যে একেবারে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের সামনে বৈঠক করে এসে, প্রধান উপদেষ্টা বৈঠক করে এসে যখন ব্রিফিং করছে, তো সেই ব্রিফিংয়ে উনি যখন বললেন যে আগামী 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এখন প্রশ্ন হলো, এই রকম একটা বৈঠক থেকে এসে অন্ততপক্ষে বানিয়ে বা অসত্য কিছু তো বলা সম্ভব না হলে সরকারের পক্ষ থেকে একটা প্রোটেস্ট আসতো। তো এরপরেও যেহেতু আজিজ ভাই বলছে যে এরপরেও বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে না যে নির্বাচনের ডেট ঘোষণা হবে বা নির্বাচন হবে, এইটার কারণটা কি? এটার কারণটা হলো যে এখানে ধরুন এই সেম কথাটা তো যদি মির্জা ফখরুল সাহেব বলতেন, রাজনীতিবিদ, অর্থাৎ আমি একটা জিনিস বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মনের কথা বলার জন্য, প্রাণের কথা বলার জন্য কেন মির্জা ফখরুল সাহেবকে, তারপর শেষে সালাউদ্দিন সাহেবকে, জামাতের আমিরকে, জামাতের সাধারণ সম্পাদককে আপন মনে হয় না? তাদের কাছে কেন তিনি গোপন কথা বলেন না? তার পদত্যাগ করার কথা যখন মনে আসে, স্বপ্ন আসে, তখন তিনি নাহিদকে ভালোবাসেন, যে বাবা নাহিদ আসো, আমি তোমার কাছে আমার মনের দুঃখের কথা বলি, আমার এখন পদত্যাগ করতে ইচ্ছা হয়েছে। তারপরে তার নির্বাচনের তারিখ ঘোষণা করার ইচ্ছা হয়েছে। এটা মুস্তফা জামাল হায়দার সাহেবকে বলতে হবেন কেন? ওটা 14 দলের বৈঠক ছিল না, ওটা 14 দলের হোক, একটা জিনিস 14 দলে তো আরও অনেকে আছেন। আমার বক্তব্যটা হলো, দেখুন মুস্তফা জামাল হায়দার এরশাদ সাহেবের একজন মন্ত্রী ছিলেন, মতিয়া চৌধুরীর সম্ভবত মামা, এই গেল। দ্বিতীয়ত হলো উনি যথেষ্ট ওনার বয়স হয়েছে। জাতীয় পার্টির অনেকগুলো বিভাগ, কাজী জাফর সাহেবের একটা বিভাগ আছে, সেই বিভাগ জাফর সাহেব তো মারা গেছে, তার একটা অংশ। এরপর আন্দালিব রহমান পার্থর বাবার একটা গ্রুপ করেছিলেন, মঞ্জু, এই একটা গ্রুপ আছে। আর একটা আছে আনোয়ার হোসেন মঞ্জু। এরপরে বিপাশা, ওই যে বিদিশা একটা গ্রুপ আছে, রওশনের সাদের একটা গ্রুপ আছে, এখন জিএম কাদেরের একটা গ্রুপ আছে। আর আরেকটা গ্রুপ সবচেয়ে স্ট্রং যেটা এই মুহূর্তে, যেটা জাতীয় পার্টি চালাচ্ছে, সেটা হলো এই রুহুল আমিন হাওলাদার, তারপরে কাজী ফিরোজ রশিদ, আনিসুল ইসলাম মাহমুদ। হ্যাঁ, আনিসুল ইসলাম মাহমুদ, ওনাদের এই গ্রুপটা এখন এই অফিস টফিস তাদের দখলে। এখন এই একটা জাতীয় পার্টির মধ্যে একটা 14 দলের যদি 14টা গ্রুপ হয় এবং 14টা গ্রুপের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যারা আছে তাদেরকে উনি কখনো ডাকেন না। উনি এখন অন্যান্য জাতীয় পার্টি যেগুলো আছে তাদেরকে ডাকতেছেন এবং ওনার ওই মনের কথা, কি গোপন কথা আপনি চিন্তা করেন, এটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এটা তো সবার আগে নির্বাচন কমিশনারের, প্রধান নির্বাচন কমিশনারের জানার কথা, সেনা প্রধানের জানার কথা। কেন সেনা প্রধান তো ডিসেম্বর মাসে নির্বাচন করতে, উনি এটা রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে উনি যদি নির্বাচন করার ইরাদা পোষণ করেন যে আমার খুব শখ জেগেছে, আমি এই বাংলার জমিনে একটা নির্বাচন করবো, তো ওনার তো প্রথমেই জেনারেল ওয়াকারুজ্জামানকে এই কথাগুলো বলা। এরপরে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আনন্দিত, আহ্লাদিত, আশাবাদী যদি বাংলাদেশে কেউ থেকে থাকে সেটা হলো বিএনপি। তো উনি তারেক রহমান সাহেবের সঙ্গে ওখানে 1-to-1 বৈঠক করে আসছে, নিঃসন্দেহে তাদের মধ্যে টেলিফোনের কথাবার্তা হয়েছে। তো তারেক রহমান সাহেবকে যদি উনি বলতেন যে ভাতিজা আমি তো একটা ইলেকশন দেওয়ার জন্য সে দিচ্ছি, এত তারিখে হবে, তুমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাও বা আপনি একটা স্ট্যাটাস দিয়ে দেন, তো এটা কি সুন্দর একটা জিনিস হয়েছে না, আপনি চিন্তা করেন। কিন্তু সেটা না হয়ে আমরা ওখানে প্রায় প্রতিদিনই অবমাননাকার, অস্বস্তিকর এবং দৃষ্টিকটু বিষয়াদি দেখি। জাস্ট একটা উদাহরণ দিই, এই যে 4টি বড় দলের সাথে বৈঠক হলো, আপনি দেখবেন সেই বৈঠকের মধ্যে জনাব নাহিদ ইসলাম, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের কথা সব, মানে ওই পদত্যাগের ওই সময়টাতে তিনি তার মনের মানুষ ছিলেন, মনের কথা বহন করেন, হ্যাঁ মনের কথা বহন করেন। তো তিনি দাঁড়িয়ে আছেন একেবারে বীর বিক্রমে, রাজা মানসিংহের মতো, গলায় কোনো মালা নেই, গলায় কার্ড নেই, গলায় কার্ড নেই। আর পাশে একেবারে ফকিরের মতো দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার গলায় একটা কার্ড আছে। ওই যে যখন আপনি যখন রেড জোনে ঢুকবেন, ভিভিআইপি জোনে, এখানে ঢোকার প্রথমে একটা নিয়ম আছে,
যেমন আপনার নর্মাল একটা জোন আছে, ভিজিটরদের একটা জোন আছে, তারপরে ওখান থেকে যেখানে প্রাইম মিনিস্টার যে অফিসটুকুতে যাবেন ওটাকে বলা রেড জোন। তো রেড জোন যাওয়ার আগে একটা সিকিউরিটি চেক করতে হয়। তো সেই সিকিউরিটি চেকেই আপনার অর্ধেক আয়ু কমায় দেয় যে আপনি অধম, আর যেখানে যাচ্ছেন তিনি উত্তম। একেবারে আপনার মাথা থেকে চুল পর্যন্ত সব কিছু আপনাকে করলো, করার পর এরপর আপনার গলায় একটা লাল মালা ঝুলিয়ে দেওয়া হয়, দেন আপনি কৃতদাস, এরকম একটা ভাব। তো যেখানে নুরুল কবির সাহেবের গলায় মালা পরানো যায় নাই, বলছে যে মালা পরানো যায়, সে পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার সে নিয়ে আসছে। তো নুরুল কবির সাহেবের যে ব্যক্তিত্ব, তার চেয়ে মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব বা বিএনপির অন্য মানে ডক্টর মঈন খান, যারা যারা যান, এরা দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, মানে তারা অবনত হচ্ছেন না, তাদেরকে অবনত করা হচ্ছে। এটা আমার কাছে খুব কষ্ট লাগে। ফলে এভরিডে ওখানে এমন নাটক হচ্ছে, এমন ড্রামা হচ্ছে, এমন পুতুল নাচের রীতিকথা হচ্ছে। আপনি সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত পুতুল নাচের রীতিকথা, যা কিছু হচ্ছে, আপনি তো পুতুল নাচ দেখেছেন, যে সামনে পুতুল নাচে পিছনে সুতা থাকে, অন্যজন কথা বলে অন্যজন, সুতাও অন্যজন, মানে একজন কণ্ঠ দেয় আর একজন ওই পুতুল নাচায়। তো এখন ওখানে আসলে পুতুল কারা, নাচায় কারা, কথা বলে কারা, এটা আমরা এখন পর্যন্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা আমার আবার পড়তে হবে। আই হ্যাভ টু রিড ইট আউট অ্যাগেইন, যে ওখানে যে এই গত 11 মাস যাবৎ পুতুল কারা, ওই পুতুলের হাত পায়ে রশি লাগিয়ে ওইটা নাচায় কারা, আর কণ্ঠ দেয় কারা, আর লাইট অ্যান্ড সাউন্ড এটা নিয়ন্ত্রণ করে কারা, আমি এগুলো বুঝতে পারছি না ওখানে। এবং দেখেন, ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্যের মতো এত বিখ্যাত মানুষ, মানে তিনিও আপনারা জানেন যে সঙ্গতের কারণেই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সুদীর্ঘকাল ধরে। আমাদের যে কতগুলো এনজিও রয়েছে, কতগুলো সংবাদপত্র রয়েছে, এদের একটা তারা নিজেদেরকে এলিট ভাবেন, এবং তারা সহজে দেখবেন অন্য মানুষের সালামও নেন না, কালামও নেন না, দাওয়াতও নেন না, বাইরে বেশি চলেন না। আপনি যদি সালামও দেন, এদের দেখবেন হা করে অন্যদিকে তাকায় আছে। এর মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, এ দেবপ্রিয় ভট্টাচার্য, এরা সবসময় মনে করে যে তারা সব কিছুর ঊর্ধ্বে, এবং তাদের লিডার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্র্যাকের ফজলে হাসান আবেদ, মানে এদের একটা কিন্তু আলাদা গ্রুপ ছিল। এখন সেই গ্রুপের দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলছেন যে এই সরকারের মতো এত নিষ্পাপ, এত মানে নিরপরাধ, এরকম সরকার তিনি আর জীবনে কখনো দেখেন। এত শিশু, তারা মনে হয় যেন কিছু বুঝে না, অবর শিশু। ডক্টর মোহাম্মদ, তাদের সরকারের ভিতরে আরেকটা সরকার আছে, হ্যাঁ, ওইটা আমি ওইদিকে গেলাম না, ওই শিশু। তাহলে এখন চিন্তা করেন যে এমন শিশু তারা যে নির্বাচন শব্দটা উচ্চারণ করবেন, এই শব্দটা তারা এখন পর্যন্ত শিখেননি। তারপরে এটা বলবেন, এই ভাষা কণ্ঠস্বর এখন তাদের আসেননি, এই জন্য তাদেরকে খুঁজে খুঁজে সেই মোস্তফা জামাল হায়দার সাহেবকে এনে তার কাছে নিবেদন করে যে স্যার, এটা তো নর্মদে কারো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের একটা খুব ছোট কর্মকর্তা, তখন মোস্তফা জামাল হায়দার সঙ্গত কারণে দেশের ফুল মিনিস্টার, বড় মন্ত্রী, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তাকে স্যার ডাকতেন, বিশেষ রকম স্যার ডাকতেন। তো স্যার, আমি এখন কী করবো, এখন তো নতুন যে সমস্ত চ্যাংলা পোলাপান আছে, সবার কাছে তো সব মনের কথা বলা যায় না, আপনিও মুরব্বী, আমিও এখন বয়স হয়ে গেছে, আপনি আমার স্যার মানুষ, কত কাজে এরশাদ সাহেবের কাছে গেছি, তার আমলে একটা গ্রামীণ ব্যাংক পেয়েছি, হ্যাঁ, তো যার জন্য এরশাদ সাহেবের প্রতি, আপনার প্রতি আমার একটা অন্যরকম দরদ আছে। তো স্যার, মনের কথাটা আপনাকে বললাম, আপনি যদি দয়া হয় বাইরে গিয়ে একটু বলেন আর কি, এরকম হতে পারে, নাথিং। শুনে শেষ করবো একেবারে। ভাই যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকে জামাত ভর্তি, প্রশাসনে জামাত ভর্তি, এরপরে ইসলামী দলগুলো বড় ধরনের সমাবেশ করছে, তারা জোট করছে, ইসলামী ভোটগুলো এক বাক্সে আনার চেষ্টা করছে। এরপরে সবাই আশঙ্কা করছে যে একটা দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। এই উত্থানের কারণটা কি, আর বাস্তবতা কি এরকম কিনা বাংলাদেশে ইসলামপন্থীরা ভালো করবে, আর এর দায় কার? পুরোটাই এক বলবেন, আর কোনো প্রশ্ন? ভালো করবে না, ওই ঘুরে ফিরে খেলবে ভালো, গোল করতে পারবে না। প্রথমত হলো যে ইসলামপন্থী যে দলগুলো, তারা বাংলাদেশে একটা আফগানিস্তানের মতো আমিরাত তৈরি করতে চাচ্ছে, একটা তালেবানি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং বেশ কয়েকজন নেতা সরাসরি বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছেন তারা খেলাফত কায়েম করতে চায়, এবং একটা রাষ্ট্র তাদের কাছে এই মুহূর্তে মডেল হল আফগানিস্তান। তো আফগানিস্তানের মতো যদি এটা খেলাফত বা একটা এমিরেটস আপনি তৈরি করতে চান, তো সেখানে তো নির্বাচন থাকে না, সেখানে নির্বাচনে তো তারা এইভাবে যাবে না। এক, দুই নম্বর হলো যে এটা মির্জা ফখরুল সাহেব ঠিকই বলেছেন, এখানে উত্থান হয়নি, এখানে মূলত এটা যাকে বলা হয় প্ল্যান্টেশন করে
বপন করে ধীরে 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 আজকের যে ইসলামাইজেশনটা এই পর্যায়ে তারা মানে সংগ্রাম করে পরিশ্রম করে আজকের এই অবস্থাটা গড়ে তুলেছেন। বাংলাদেশ ব্যাংকের কথা আজিজ ভাই বললেন, ক্যান্টনমেন্টের কথা বললেন, পুলিশের কথা বললেন, মিলিটারি, সব জায়গাতে এই ইসলামপন্থীদের এখন জয় জয়কার। দ্বিতীয়ত হলো যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ম্যাটিকুলাস যে ডিজাইনটা করেছে, এটার পেছনে সবাই ধারণা করে যে এখানে ইসলামপন্থীরা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। জামাতের টাকা ছাড়া, জামাতের ম্যান পাওয়ার ছাড়া এখানে আসলে এরকম এত বড় একটা বিপ্লব 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যাবৎ চালানোর সামর্থ্য এই এনসিপির এখন যারা আছেন তাদের ছিল না। আমার কাছে অবস্থার দৃষ্টি মনে হয় যে তারা শুধু ঘোষণা দিয়েছেন, কারো পক্ষে শুধু ঘোষণা দিয়েছেন, পেছনের যত লজিস্টিক যে কর্মকাণ্ড এগুলো সবই আসলে জামাত করেছে। এখন ভালো বলেন মন্দ বলেন, যেহেতু তারা বিজয়ী হয়েছে এখন তাদেরকে নিয়ে তো কথা বলা যাবে না। এই জন্য জামায়াত ইসলামের সম্মেলন থেকে কিন্তু বলা হয়েছিল যে সবাই সবাইকে মাস্টার মাইন্ড বলে, কিন্তু এই আন্দোলন এবং এই অভ্যুত্থানের যদি একমাত্র মাস্টার মাইন্ড থাকে, সে একমাত্র মাস্টার মাইন্ড হলো আমিরে জামাত ডাক্তার শফিক। অবশ্যই ডাক্তার শফিক খুব ভদ্রতা করে বলছেন যে আমাকে মাস্টার মাইন্ড বলা হলো, আমি আসলে নিজেকে মাস্টার মাইন্ড মনে করি না। বোঝার চেষ্টা করেন, ইটস সো নাইস অ্যান্ড টেকনিক্যাল কথা, শুনলে হৃদয় জড়িয়ে যায় যে মানুষ এত ভদ্র হতে পারে, এত বিনয় হতে পারে, এত টেকনিক্যালি বলতে পারে যে তার লোক বলছেন যে উনি একমাত্র মাস্টার, সে বলছে আমি এটা মনে করি না, আমি আমার এই সমস্ত পরিশ্রমটাকে আপনাদের সবার মধ্যে ভাগ করে দিলাম, আমরা আসেন ভাই ভাই সবাই সবার জন্য কাজ করেছি। এই যে অসাধারণ যে তার যে বক্তব্য, ইট মিনস যে তারা, আমরা বিএনপি যারা লোকজন তারা নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছে, জাতির অনেক যারা ভোট দিতে চায় তারা একটা সিল দিয়ে ভোট দিতে চাচ্ছে, কিন্তু ইসলামপন্থী যারা আছেন তারা যদি একটা শরীয়তি আইন কায়েম করতে চান, তারা যদি কোরআনের শাসন বাস্তবায়ন করতে চান, তারা যদি সৎ লোকের শাসন তাদের যে স্লোগান সেটা দিতে চান, তাহলে তো তাদের আসলে নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব না। নির্বাচনে ভোট আছে, জাল আছে, জালিয়াতি আছে, মারামারি, কাটাকাটি, এখানে সততাটা 100% হয় না। তো এখানে আর কি সিলেকশনটা হয়, যেটা ইরানে আছে। এখন ওখানে একটা নির্বাচন হবে, ইরানে যেভাবে হয়েছে, এখন আয়াতুল্লাহ আলী খামেনির মতো আমাদের আমিরে জামাত সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন, তিনি সব কিছু সিলেক্ট করে দিবেন। সেটা কি বাস্তবতা বাংলাদেশে আছে? সেই বাস্তবতার দিকে তো এখন আমরা এগুচ্ছি এবং সেইভাবে তো সব কিছু হচ্ছে। আপনি দেখেন সেনাবাহিনীর যে এই বছর যে হচ্ছে মানে নির্বাচনী বোর্ড হয়েছে, ওখানে নতুন একটা শর্ত যুক্ত হয়েছে সেখানে, সেটা হলো সৎ হতে হবে, মানে যারা প্রমোশন পাবেন তাদেরকে সৎ মানুষ হতে হবে। তো এই কথাটা আসলে এর আগে মানে প্রমোশন বোর্ডে কখনোই ছিল না সেনাবাহিনীতে। তো এই যে সৎ মানুষের শাসন বা সৎ হতে হবে, এটাই প্রথম, এটা জামাতের একটা স্লোগান, যেটা ধরেন ক্যান্টনমেন্টের মধ্যে চলে গেছে, সৎ দলের শাসন চলে যায়। ফলে আলটিমেটলি আমরা একটা, যদি দক্ষিণ পন্থার দিকে দেশ এগোচ্ছে, আপনি ধরে নিতে পারেন যে দক্ষিণ পন্থা মিনস ইটস এ ডুপ্লিকেট অফ আফগানিস্তান।